ওকে। তাহলে আজকে আমরা মূলত প্যারেনকাইমা থেকে বা ফ্লুয়েম থেকে শুরু করছি। হ্যাঁ, আমরা জাইলেমটা পুরোপুরি একবার শেষ করেছি, তাই না? পুরোপুরি শেষ করেছি। আজকে আমাদের শুরু হবে মূলত ফ্লুয়েম অংশ থেকে। ওকে ওকে। তো ফ্লুয়েম, আমরা জানি আমরা জটিল টিস্যু পড়ছিলাম। জটিল টিস্যুর মাঝে আমরা জাইলেম এবং ফ্লুয়েমকে দেখেছি আর কি, তাই না? তো ফ্লোয়েম হচ্ছে আমাদের জটিল টিস্যুর আন্ডারে যায় এবং এটা উদ্ভিদকাণ্ডে এরা জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যু গুচ্ছ গঠন করে। দ্যাটস ওয়াই এটা আমাদের পরিবহন টিস্যু বলা হয় ফ্লোয়েমকে, যেহেতু এটা পরিবহনের সাথে যুক্ত। তো ফ্লোয়েমের যে কোষগুলোর সাথে আমরা পরিচিত হব সেটাগুলো হচ্ছে সিপনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু, ঠিক আছে? সিপনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু বা ফ্লোয়েম ফাইবার। আর জাইলেমের যে কোষগুলো আমরা পড়েছি সেগুলো হচ্ছে ট্রাকিট, ব্যাসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ট্রাকিট, ব্যাসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। বাট ফ্লোয়েম আমরা যে কোষগুলো পড়বো সেগুলো হচ্ছে সিপনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু বা ফ্লোয়েম ফাইবার। ওকে। তো দেখো, জাইলেম যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে, তেমনি ফ্লোয়েম পাতায় প্রস্তুতকৃত খাদ্য দেহের বিভিন্ন স্থানে পরিবহন করে। তো আমরা গতকাল দেখেছিলাম আমাদের গাছের যে মূল থেকে পানি শোষণ করে একদম প্রত্যেকটা অঙ্গে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু কার? জাইলেমের। এটা কার? এটা হচ্ছে জাইলেমের কাজ, জাইলেমের কাজ। এবং এই পানি ইউজ করে আলটিমেটলি উদ্ভিদ খাদ্য তৈরি করবে। এই প্রস্তুতকৃত খাদ্যকে সারা দেহে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের কার? প্রস্তুতকৃত খাদ্যকে সারা দেহে পৌঁছায় দেওয়ার কাজ হলো আমাদের ফ্লোয়েমের, তাই না? এটা হচ্ছে কার দায়িত্ব? এটা হচ্ছে ফ্লোয়েমের দায়িত্ব। তো আমাদের এই ফ্লোয়েম এই কাজটা করে থাকে এবং আমি গতকাল এটাও বলেছিলাম যে লাস্ট ক্লাসে জাইলেমের গমনপথ সবসময় ঊর্ধ্বমুখী, মানে সে নিচ থেকে উপরের দিকে খাদ্য বা পানি খনিজ লবণ এগুলো পরিবহন করে। বাট ফ্লোয়েম কিন্তু ঊর্ধ্বমুখীও যাইতে পারে, নিম্নমুখীও যাইতে পারে, ঠিক আছে? তো ফ্লোয়েমের কাজ কি? মূলত পাতায় প্রস্তুতকৃত খাদ্যটা ডিস্ট্রিবিউশন করা। তো জাইলেম যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে, ফ্লোয়েম পাতায় প্রস্তুত যে খাদ্য তৈরি হলো এগুলোকে বিভিন্ন স্থানে পরিবহন করে। এখানে ফ্লোয়েম টিস্যুর একটা লম্বচ্ছেদ দেখাচ্ছে, এখানে একটা প্রস্থচ্ছেদ দেখাচ্ছে। লম্বচ্ছেদ হবে এমন, এখানে আমরা সিপ প্লেট দেখতে পাবো, এগুলো হচ্ছে সিপ প্লেট এবং এগুলো হচ্ছে সিপ নল। সিপ নলের দু মাথায় অনেকগুলো সিপ নল একসাথে হয়ে আলটিমেটলি আমাদের একটা নালীর মতো গঠন করে। দেন এখানে আমাদের একটা সিপ প্লেট থাকবে তাদের মাঝখানে। এখানে আমরা সিপ নলের সাথে একটা সঙ্গী কোষ, মানে সঙ্গী মানে কি? সঙ্গী মানে সে কারোর সাথে থাকবে। কার সাথে থাকবে? সিপ নলের সাথে থাকবে, মনে রাখবা। সিপ নলের সাথে যে কোষ থাকবে সেটা হচ্ছে সঙ্গী কোষ, ঠিক আছে? এবং এখানে আমরা জাইলেম ফ্লোয়েম ফাইবার পাবো, ফ্লোয়েম প্যারেনকাইমা পাবো, ফ্লোয়েম ফাইবার পাবো। এখানে প্রশ্নতে দেখাচ্ছে, দেখো এই জায়গায় আমাদের সিপনল, এগুলা আমাদের এখানে যদি এগুলো এভাবে দেখানো সম্ভব না, সিপ ছিদ্র এই জায়গাটাতে, দেন সিপ প্লেট, সঙ্গী কোষ তার পাশে থাকবে। ফার্স্ট অফ অল আমরা সিপকোষ নিয়ে পড়বো, সিপকোষ। হ্যাঁ, তো সিপকোষ বা সিপসেল এগুলা বিশেষ ধরনের কোষ। তাহলে এগুলা হচ্ছে কোষ এবং বিশেষ ধরনের কোষ। দীর্ঘ পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং জীবিত এই কোষগুলো লম্বালম্বি একটির উপর একটি যুক্ত হয়ে সিপ নল গঠন করে। তাহলে অনেকগুলা সিপকোষ যখন একসাথে হয় আলটিমেটলি কী গঠন করে? সিপ নল বা সিপ টিউব গঠন করে, ঠিক আছে? এই কোষগুলা চালুনির মতো ছিদ্রযুক্ত সিপ প্লেট দিয়ে পরস্পর থেকে আলাদা করা থাকে। দেখো এই যে এইখানে আমাদের এটা একটা আমাদের সিপ নল, ঠিক আছে? দেন এটা একটা আমাদের সিপ নল। এই সিপ নলগুলো এখানে মাঝখানে তারা এরকম চালনীযুক্ত একটা সি প্লেট দ্বারা পরস্পর থেকে পৃথক করা থাকবে। এই জায়গায় চালনির মতো, এই জায়গায় আমাদের সুন্দর করে দেখাচ্ছে চিত্রটা। এই যে এখানে আমাদের ছিদ্র দেখা যাচ্ছে, তাই না? এই যে এটা ছিদ্র দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে চালনির মতো একটা আমাদের ছিদ্রপথ, ঠিক আছে? তো এখানে সিপকোষে প্রোটোপ্লাজম প্রাচীর গ্যাসে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয় এবং সিপকোষে প্রোটোপ্লাজম প্রাচীর গ্যাসে একটা ফাঁপা জায়গা সৃষ্টি হয় যেটা খাদ্য পরিবহন নল হিসেবে কাজ করে। খেয়াল করো, প্রোটোপ্লাজম কোন দিকে আছে? প্রোটোপ্লাজম হচ্ছে এইখানে আমাদের, তাই না? প্রোটোপ্লাজম হচ্ছে এইখানে, এই যে এখানে। এগুলো হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। এই জায়গায় সিপকোষ, এটা হচ্ছে আমাদের সিপকোষ এবং সিপকোষের এখানে গেলে প্রোটোপ্লাজম বোঝাচ্ছে এবং এই প্রোটোপ্লাজম গ্যাসে এক প্রকার একটা নলের সৃষ্টি হয়। এই নল দিয়ে আলটিমেটলি আমাদের খাদ্য পরিবহনের দায়িত্বটা বা খাদ্য পরিবহনের কাজটা হবে। তো এখানে একটা প্রাচীর গিয়ে ফাঁপা জায়গা সৃষ্টি হয় যেটা দিয়ে আমাদের খাদ্য পরিবহন নল হিসেবে কাজ করে এবং এদের প্রাচীর কেমন লিগনিনযুক্ত এবং পরিণত সিপকোষে কোনো নিউক্লিয়াস থাকে না। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরিণত সিপকোষে কোনো রকমের কোনো নিউক্লিয়াস থাকে না। আর কোথায় নিউক্লিয়াস থাকে না বলতে পারবা? লোহিত রক্ত ভেরি গুড। লোহিত রক্তকণিকা বা আরভিসিতে, আরভিসিতে কোনো আমাদের নিউক্লিয়াস থাকে না।
টু মাচ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এটা একটা তথ্য যে আমাদের প্রাণীকোষের ক্ষেত্রে আরবিসিতে আমরা লোহিত রক্তকণিকা পাই না, তবে অনেকে বলে যে উটের লোহিত রক্তকণিকায় নাকি আমাদের নিউক্লিয়াস পাওয়া যায়, বাট এটা অনেক মানে খুবই এটা বিভ্রান্তকর একটা তথ্য, মানে এটা না বলা হয় আর কি, না এটা ভুলটা তথ্যটা আসলে ভুল। মানে পূর্ণ প্রাণীকোষের লোহিত রক্তকণিকা আলটিমেটলি আমরা নিউক্লিয়াস পাই না। সেমভাবে সিপকোষে আমরা নিউক্লিয়াসটা পাই না, মনে রাখবা সিপকোষে কখনো আমরা নিউক্লিয়াসটা পাই না। এবং সকল ধরনের গুপ্তবীজি মানে আবৃতবীজ উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গীকোষ এবং সিপনল থাকে। তো পাতায় প্রস্তুত খাদ্য তাহলে কোথায় পাবা? আবৃতবীজ উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গীকোষ এবং সিপনলটা থাকে। পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবহন করার প্রধান কাজ। তাহলে প্রধান কাজ আমরা দেখলামই, পাতায় প্রস্তুত খাদ্যটা দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছায় দেওয়া। দেন সঙ্গীকোষ বা কম্পেনিয়ন সেল। হ্যাঁ, সঙ্গীকোষ মানে কি? যেটা সঙ্গী হিসেবে থাকবে। কার সঙ্গী হিসেবে? সিপকোষের সঙ্গী হিসেবে। তাহলে প্রতিটা সিপকোষের সাথে একটা করে প্যারেনকাইমার জাতীয় কোষ অবস্থান করে। এদের কেন্দ্রিকাটা নিউক্লিয়াসটা বেশ বড়, তাহলে এদের নিউক্লিয়াসটা বলা হচ্ছে তুলনামূলকভাবে বড়। এই যে এটা নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে বড় হবে, ঠিক আছে? নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে বড়। ধারণা করা হয় যে এই নিউক্লিয়াসটা সিপকোষের কার্যাবলী কিছু পরিমাণ হলেও নিয়ন্ত্রণ করে। তাহলে এই নিউক্লিয়াসটা আমাদের সিপকোষের কার্যাবলীটা কিছু পরিমাণে হলেও নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এবং এই কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতলা প্রাচীরযুক্ত। তাহলে এই কোষটা কেমন? এই কোষটা আমাদের প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে, এই কোষটা প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে এবং পাতলা প্রাচীরযুক্ত। এই যে আমাদের সিপকোষের যে সঙ্গী কোষটা, এই সঙ্গী কোষটা প্রোটোপ্লাজম দিয়ে পাতলা প্রাচীরযুক্ত। কোথায় পাবা? সকল আবৃতবীজ উদ্ভিদে এদের পাবা। কোথায় পাবা? সকল আবৃতবীজ উদ্ভিদে এদের পাবা। তবে ফার্ন এবং ব্যক্তবীজি মানে হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ। গুপ্তবীজি মানে হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ, ব্যক্তবীজি মানে হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ। তাহলে ট্যারিস মানে ফার্ন এবং ব্যক্তবীজি উদ্ভিদে আমরা এখানে পাই না এই যে এই সঙ্গীকোষটা পাই না, বুঝে গেছে? তাহলে ফার্ন এবং ব্যক্তবীজি কিংবা নগ্নবীজ উদ্ভিদে এদের উপস্থিতি নেই। আছে কোথায়? আবৃতবীজিতে আছে। তাহলে কোথায় আছে? তাহলে আবৃতবীজিতে আছে, ঠিক আছে? এটা আমি জিজ্ঞেস করবো কোথায় আছে, তাহলে আবৃতবীজিতে আছে। নাই কোথায়? ফার্ন এবং নগ্নবীজি বা ব্যক্তবীজ উদ্ভিদে। আছে কোথায়? আবৃতবীজিতে। এবার আসো ফ্লোয়েম প্যারেনকাইমা কি? ফ্লোয়েম প্যারেনকাইমা, তো ফ্লোয়েম অবস্থিত যে প্যারেনকাইমা, এটাই হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। খুবই সহজ। এদের কোষ সাধারণ প্যারেনকাইমার মতো পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম যুক্ত হয়। এই কোষগুলো কেমন হয়? পাতলা কোষ প্রাচীরযুক্ত হয় এবং প্রোটোপ্লাজম যুক্ত হয়, এবং এরা খাদ্য সঞ্চয় করে, খাদ্য পরিবহনে সহায়তা করে। তাহলে এদের কাজ কি? খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য পরিবহনে সহায়তা করা, ঠিক আছে? ফার্ন জাতীয় মানে টেরিডোফাইটা, ফার্ন জাতীয় বা এটাকে বলা হচ্ছে টেরিডোফাইটা। নগ্নবীজি বা জিমনোস্পার্ম উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী মানে এটা হচ্ছে মূলত ডাইকোটাইলেডোনাস, ঠিক আছে? উদ্ভিদের টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। তাহলে ফার্ন বা ট্যারিস, নগ্নবীজি, দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। তাইলে থাকে না কোথায়? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। থাকে না কোথায়? একবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। একবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। মোস্ট প্রবাবলি এটা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, আমার যতটুকু মনে পড়ে, আমার যদি খুবই ভুল না করি, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে হবে এটা স্পেসিফিক্যালি। মূলত সবার মূলেই ফ্লোয়েম প্যারেনকাইমাটা থাকে। তোমরা এইচএসসিতে গেলে এগুলো পড়বা, মূলের প্রস্থচ্ছেদ যখন পড়বা ফ্লোয়েম প্যারেনকাইমা থাকতে পারবে না মূলের এই যে কাণ্ডের একবীজপত্রীর ক্ষেত্রে। বাট একবীজপত্রীর মূলে ফ্লোয়েম প্যারেনকাইমাটা থাকতে দেখা যায়। একবীজপত্রীর মূলে মানে সকলের মূলে, আমি এভাবে মাথায় রাখছিলাম, সকলের মূলে প্যারেনকাইমা থাকে, বাট একমাত্র একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। এখানে কাণ্ডটা স্পেসিফিক্যালি বলে নাই, ডিরেক্ট বলে দিয়েছে যে একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না, ঠিক আছে? মনে রাখবা, উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। তাহলে কোথায় কোথায় ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে? উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে নগ্নবীজ উদ্ভিদ, ফার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজ উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের, মানে সকল ফার্নে তুমি এটা পাবা, নগ্নবীজ সকল এটাতে পাবা। দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েমে এটা পাবা। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ফ্লোয়েম টিস্যু থাকে না, বা এখানে যেটা আছে এটাই পড়বা, একবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যু থাকে না। শেষ। এবার আসো ফ্লোয়েম ফাইবার বা তন্তু। ফ্লোয়েম
ফাইবার। স্ক্লেরেনকাইমা টিস্যু, ফাইবার মানে তো আমরা জানি স্ক্লেরেনকাইমা টিস্যু ফাইবার যেটা আছে ওটাই ফ্লোয়েম ফাইবার তৈরি হয়। এগুলা এক ধরনের দীর্ঘ কোষ এবং যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে এবং এদের বাস্ট ফাইবার বলা হয়। তাহলে ফ্লোয়েম ফাইবার অপর নাম কি? বাস্ট ফাইবার। পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার, গতকাল এটা বলছিলাম, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমাদের পাটের আঁশকে বলা হয় বাস্ট ফাইবার। পাটের আঁশকে কি বলা হয়? বাস্ট ফাইবার। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন এটা। পাটের আঁশ হচ্ছে আমাদের একটা বাস্ট ফাইবার এবং উদ্ভিদ অঙ্গের গৌণ বৃদ্ধির সময় এই ফাইবার উৎপন্ন হয়। তাহলে এই ফাইবারটা কখন উৎপন্ন হয়? উদ্ভিদ অঙ্গের গৌণ বৃদ্ধির সময় এই ফাইবারটা উৎপন্ন হয়। এসব কোষের প্রাচীরে কুফ দেখা যায়। এসব কোষের প্রাচীরে আমরা কুফ দেখতে পাবো। ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে নিচে উপরে এবং নিচে পরিবাহিত হয়। তাহলে এখানে ওই যে আমি যেটা বললাম উপরে এবং নিচে মানে উভমুখী, বাট জাইলেম টিস্যু ক্ষেত্রে শুধু নিচ থেকে উপরে, ঠিক আছে, উপরে এবং নিচে পরিবাহিত হয়। এবার সব প্রাণী টিস্যু, তাহলে আমাদের উদ্ভিদ টিস্যু শেষ। আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে বেশ ভালোই পড়াশোনা করলাম। তাহলে আমরা লাস্ট পড়লাম হচ্ছে ফ্লোয়েম নিয়ে, তাই না? ফ্লোয়েম যদি দেখো, ফ্লোয়েমে আমরা টোটাল কোষ পাচ্ছি 4টা, সিপনোল, সঙ্গী কোষ, ফ্লোয়েম, প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার এবং সিপ কোষে আমরা দেখলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইন সেটা হচ্ছে এখানে সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, এই লাইনটা অবশ্যই পড়বা। এবং সঙ্গী কোষ হচ্ছে মূলত এখানে প্যারেনকাইমা জাতীয় কোষ, এটা নিউক্লিয়াসটা বড়। এবং কোথায় পাবা না, এখানে আমাদের পাবা না কোথায়? নগ্নবীজি এবং ফার্ন জাতীয় উদ্ভিদ এদের উপস্থিতি থাকবে না। ফ্লোয়েম প্যারেনকাইমা হচ্ছে আমাদের এখানে ফ্লোয়েমে যে প্যারেনকাইমা থাকবে ওটাই ফ্লোয়েম প্যারেনকাইমা। কোথায় পাবা? ফার্ন জাতীয় নগ্নবীজি দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েমে আমরা ফ্লোয়েম প্যারেনকাইমাটা পাবো, একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকবে না। ফ্লোয়েম ফাইবার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার একটা উদাহরণ হচ্ছে পাটের আঁশ। ওকে, দেন এটা উপমুখী বা উপরে নিচে পরিবাহিত করে। এবার আসো আমাদের একটা টপিক প্রাণী টিস্যু বা আমরা অ্যানিম্যাল টিস্যু নিয়ে আলোচনা করব। বহুকোষী প্রাণীদেহে অনেক কোষ একত্রে কোনো বিশেষ কাজে যখন নিয়োজিত থাকে, অনেকগুলো কোষ যখন আমরা জানি একটা কাজ করে, তখন আমরা তাকে প্রাণী টিস্যু বলি বা টিস্যু বলি আর কি। হ্যাঁ, তো একই ভ্রূণকোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একই কাজে নিয়োজিত থাকলে সমষ্টিগতভাবে টিস্যু বলা হয়। আর বারবার বলে আসছি এগুলো, অনেকগুলো কোষ যখন একই কাজ করে তখন তাকে আমরা টিস্যু বলি। তো একটা টিস্যুর উৎপত্তি, তারপর কাজ, গঠন একই ধরনের হয়। টিস্যু নিয়ে আলোচনাকে হিস্টোলজি বা টিস্যু তত্ত্ব বলা হয়। তাহলে টিস্যু নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে হিস্টোলজি বা টিস্যু তত্ত্ব। কোষ এবং টিস্যুর মধ্যে পার্থক্য খুবই নির্দিষ্ট। কোষ হচ্ছে টিস্যুর গঠনগত এবং কার্যকরী একক। তাহলে অনেকগুলা কোষ মিলেই মূলত গঠিত হয় টিস্যু। আমাদের যে আরবিসি, লোহিত রক্তকণিকা, শ্বেতরক্ত কণিকা, বিভিন্ন ধরনের রক্তকোষ, এরা রক্তকণিকা নামে আমরা চিনি। আবার এরা এক হচ্ছে তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যুর নাম কি? সেটা হচ্ছে রক্ত বা ব্লাড আমরা যেটাকে বলি। তাহলে এটা হচ্ছে রক্ত বা ব্লাড নামে এক ধরনের টিস্যু হিসেবে পরিচিত। তো মানবদেহে নানা ধরনের কোষ আছে যারা বিভিন্ন কাজে নিয়োজিত। মানবদেহের স্নায়ুকোষ দেহ জুড়ে জালের মতো ছড়িয়ে আছে, যেগুলো আমাদের কোনো উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে, আবার মস্তিষ্কে কোনো বার্তা শরীর নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়। আচ্ছা, আমরা যদি দেখি এখন আচ্ছা, এই জায়গাটাতে লোহিত রক্তকণিকা কোষগুলা ফুসফুস অক্সিজেন পরিবহন। তাহলে আমরা যে 3 ধরনের রক্তকোষ নিয়ে পড়বো। লোহিত রক্তকণিকা কী করে? আমাদের আরবিসি পরিবহন করে। মূলত এখানে আমাদের কি থাকবে? হিমোগ্লোবিন থাকবে না? হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন পরিবহন করবে, তাই না? এবং এগুলা কোষ অক্সিজেন পরিবহন করে। শ্বেত রক্তকণিকা দেহের রোগ প্রতিরোধ করে। শ্বেত রক্তকণিকার কাজ হলো দেহের রোগ প্রতিরোধ করা এবং অনুচক্রিকা কোষ দেহের কেটে যাওয়া অংশ থেকে রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। তাহলে অনুচক্রিকা আমাদের ব্লাড ক্লটিং বা রক্ত তঞ্চনে সাহায্য করে এবং আমাদের শরীরের ত্বকীয় কোষগুলো দেহের আবরণ দেওয়া ছাড়াও শরীরের অবস্থান ভেদে বিভিন্ন কাজ করে থাকে এবং মাথার ত্বকীয় কোষগুলা চুল গজিয়ে থাকে এবং ত্বকের ঘাম নির্গমনকারী কোষগুলা নির্দিষ্ট স্থানে ঘাম নির্গত করে আর কি। এবং অস্থির কোষগুলো কোমল অস্থি তৈরি করে, দেহের দৃঢ়তা প্রদান করে, দেহের আকার, গঠন, অস্থির বৃদ্ধি ইত্যাদিতে অস্থিকোষের অবদান মানে গুরুত্বপূর্ণ। এখন আমরা স্পেসিফিক কিছু টিস্যু নিয়ে আলোচনা করব। তো আমরা প্রাণী টিস্যু প্রধানত 4 ধরনের হয়। একটা হচ্ছে আবরণী টিস্যু, একটা হচ্ছে যোজক টিস্যু, একটা হচ্ছে পেশি টিস্যু, একটা হচ্ছে স্নায়ু টিস্যু, ঠিক আছে? তো এপিথেলিয়াল টিস্যু, দেন আমরা পড়ব হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু, একটা হচ্ছে মাসেল টিস্যু, একটা হচ্ছে নার্ভাস টিস্যু, ঠিক আছে? আবরণী টিস্যুকে বলা হচ্ছে আমাদের এপিথেলিয়াল টিস্যু, যোজক টিস্যুকে বলা হচ্ছে কানেকটিভ টিস্যু, পেশি টিস্যুকে বলা হচ্ছে মাসেল টিস্যু, স্নায়ু টিস্যুকে বলা হচ্ছে নার্ভাস টিস্যু। তো আমরা আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু নিয়ে পড়ব। তো এই টিস্যু বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করে। আমরা জানি আমাদের যে অঙ্গ
অর্গানের লাইনিং হিসেবে সে কাজ করবে। তবে অঙ্গকে আবৃত রাখায় আবরণী টিস্যুর মাত্র কাজ না, এই টিস্যুর কাজ হলো অঙ্গকে আবৃত রাখা, সেটিকে বাইরের আবরণ থেকে রক্ষা করা, বাইরের আঘাত থেকে রক্ষা করা, লাইক প্রোটেকশন করা, প্রোটিন সহ বিভিন্ন ধরনের পদার্থ ক্ষরণ এবং নিঃসরণ বা সিক্রেশন করা, বিভিন্ন পদার্থ শোষণ বা অ্যাবজর্পশন করা, কোষীয়স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পথের পরিবহন বা সেলুলার ট্রান্সপোর্ট নিশ্চিত করা। তো আমরা বিভিন্ন ধরনের কোষ সমন্বয়ে আমাদের এই আবরণী টিস্যুটা গঠিত হতে দেখব। আমরা কয়েক প্রকারের কোষ যদি পড়ি, স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু খুব 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 গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা উদাহরণ, প্রত্যেকটার ক্যারেক্টার, প্রত্যেকটার ফিচার ইনফিনিটি স্টার দিয়ে পড়বা। স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুর যে আমরা পড়বো, এগুলো হচ্ছে মাছের আইসের মতো চ্যাপ্টা। এই কোষগুলো দেখো, এই যে এগুলো হচ্ছে আমাদের মাছের আইসের মতো চ্যাপ্টা। এগুলো কেমন? মাছের আইসের মতো চ্যাপ্টা। এবং নিউক্লিয়াস কেমন হয়? বড় আকারের হয়। নিউক্লিয়াসটা বড় আকারের হয়। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উদাহরণটা দেখো, কোথায় পাবা? বৃক্কের বোম্যান্স ক্যাপসুল প্রাচীর। তাহলে আমরা এই স্কোয়ামাস আবরণী টিস্যু কোথায় পাবো? বৃক্কের বোম্যান্স ক্যাপসুল প্রাচীর। বোম্যান্স ক্যাপসুল কি মনে আছে? আমরা যে নেফ্রন পড়লাম, নেফ্রনের যে এখানে আমাদের উপরের প্রক্সিমাল এখানে যে উপরের অংশের এখানে ক্যাপসুলের মতো যে আবরণ করে রাখছিল, এটাই হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, তাই না? বোম্যান্স ক্যাপসুল। তো বোম্যান্স ক্যাপসুলে আমরা এই স্কোয়ামাস আবরণী টিস্যুটা পাবো, এবং এটার কাজ হলো আবরণী ছাড়াও ছাঁকনির মতো কাজ করা। বোম্যান্স ক্যাপসুল আমরা জানি ছাঁকনির মতো কাজ করে, তাই না? এটা হচ্ছে আমাদের আলট্রা ফিল্ট্রেশনে সাহায্য করে। দেন কিউবয়েডাল আবরণী টিস্যু বা কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু, এই টিস্যুর কোষগুলা ঘনাকার কিউব আকৃতির। কোষগুলা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় সমান। কিউবিক মানে কি? কিউব মানে হচ্ছে ঘন। কিউব মানে কি? ঘন। ঘন গঠিত হয় কি দিয়ে? বর্গ দিয়ে। ঘন গঠিত হয় কি দিয়ে? বর্গ দিয়ে। এটা একটা আমাদের ঘন। তাহলে এক্ষেত্রে বর্গের আমরা জানি 4টা বাহু পরস্পর সমান। তাহলে এটা কি হবে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো প্রায় সমান হবে। কোথায় পাবো? বৃক্কের যে সংগ্রাহক নালিকা, কালেক্টিং টিউবিউল, আমাদের যেটা বোম্যান্স ক্যাপসুল এখানে প্রক্সিমাল কনভলিউটর টিউবিউল থেকে, তারপর এখানে হচ্ছে আমাদের তোমার ডিস্টাল কনভলিউটর টিউবিউল, তারপর হচ্ছে হ্যানলি লুপ। এভাবে হয়ে আলটিমেটলি আমাদের এখানে একটা নালী গঠন করছে না? এটা হচ্ছে আমাদের কালেক্টিং ডাক বা সংগ্রাহক নালিকা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কালেক্টিং ডাক বা সংগ্রাহক নালিকা। এই যে কালেক্টিং ডাক বা সংগ্রাহক নালিকা আমরা পাবো হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যুটা। তাহলে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু কোথায় পাবো? বৃক্কের বোম্যান্স ক্যাপসুল। কিউবয়েডাল আমরা জাস্ট উদাহরণগুলো ভালোভাবে পড়লে চলবে। স্কোয়ামাস আবরণী টিস্যুটা কোথায় পাবা? বৃক্কের বোম্যান্স ক্যাপসুল। কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু কই পাবা? আমাদের বৃক্কের সংগ্রাহক নালিকা। এবং কলামনার আবরণী টিস্যু, এরপরে কলামনার এপিথেলিয়াল টিস্যু। টিস্যু স্তম্ভের মতো সরু। কলাম মানে কি? স্তম্ভ না? কলাম মানে হচ্ছে স্তম্ভ। এগুলো হচ্ছে স্তম্ভের মতো সরু এবং লম্বা। কোথায় পাবা? প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো পদার্থ ক্ষরণ এবং ক্ষরণ, রক্ষণ এবং শোষণ কাজের সাথে জড়িত। অন্ত্র মানে কি? ইন্টেস্টাইন, হ্যাঁ, ইন্টেস্টাইন। আমাদের যে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, হ্যাঁ, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত সবগুলোকে একসাথে বলা হয় অন্ত্র, ঠিক আছে? তো স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। তো এই যে অন্ত্রের অন্তঃপ্রাচীরে, অন্ত্রের যে ভিতরের একটা প্রাচীর আছে, ভিতরের প্রাচীরের কোষগুলাই হচ্ছে কলামনার আবরণী টিস্যু, যেগুলা ক্ষরণ, রক্ষণ এবং শোষণ কাজের সাথে জড়িত। এবার প্রাণীদেহে উপর বিভিন্ন সজ্জিত কোষগুলোর সংখ্যার উপর ভিত্তি করে আমরা কোষগুলোকে আবার 3 ভাগে ভাগ করতে পারি। এই যে এপিথেলিয়াল টিস্যুকে, একটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু, একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, একটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। দেখো, সাধারণ বা যা আমাদের যেটা স্বাভাবিক থাকবে, সাধারণ আবরণী টিস্যু ভিত্তিপর্দার উপর কোষসমূহ এক স্তরে সজ্জিত থাকে। তাহলে যখন এক স্তরে সজ্জিত থাকবে তখন তাকে আমরা বলবো সাধারণ আবরণী টিস্যু। উদাহরণ কি? বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, সংগ্রাহক নালিকা, অন্ত্রপ্রাচীর। তাহলে এক্ষেত্রে তিনটা আমরা পাচ্ছি, বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, সংগ্রাহক নালিকা, অন্ত্রপ্রাচীর। কোথায় আছে? এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, উদাহরণগুলো ভালোভাবে পড়বা। এবারে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু, ভিত্তিপর্দার উপর কোষগুলো একাধিক স্তরে যখন সজ্জিত থাকবে তখন তাকে আমরা বলি স্ট্র্যাটিফাইড। যখন এক স্তরে সজ্জিত তখন তাকে বলবো সাধারণ, যখন একাধিক স্তরে সজ্জিত থাকবে তখন তাকে বলবো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। এবং এই স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আছে যার স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে। কখনো কখনো দেখা যায় 3 থেকে 4টি, আবার কখনো 7 থেকে 8টি। একে ট্রানজিশনাল আবরণী টিস্যু বলা হয়। যেগুলি কখনো যদি স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর স্তরগুলো এমন হয় যেখানে এটা খুব সহজে, খুব পরক্ষণে যদি এটা নিজের স্তর সংখ্যা পরিবর্তন করতে পারে, তখন ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যু বলি। উদাহরণ, মেরুদণ্ডের প্রাণীর ত্বক। তাহলে আমাদের ত্বক, আমরা যে স্কিন, এই স্কিনটা কোন আবরণী টিস্যু? এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু মনে রাখবা, আমাদের যে ত্বক এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এবার হচ্ছে সিউডো শব্দ অর্থ কি? সিউডো বানাটা হবে এমন, সিউডো। এই সিউডো মানে হচ্ছে নকল টাইপ, হ্যাঁ, সিউডো মানে হচ্ছে নকল। এটা স্ট্র্যাটিফাইড, তবে নকল স্ট্র্যাটিফাইড। সিউডো মানে হচ্ছে নকল, সিউডো মানে হচ্ছে বান্দরার মতো অনেকটা, হ্যাঁ। সিউডো স্ট্র্যাটিফাইড এই টিস্যুর কোষগুলো ভিত্তিপর্দার এক স্তরে সজ্জিত থাকে। আচ্ছা,
কয় স্তরে সজ্জিত থাকে? এক স্তরে। এক স্তরে সজ্জিত থাকলে কী হওয়ার কথা ছিল? সাধারণ আবরণ টিস্যু। তবে আবার কোষগুলো বিভিন্ন উচ্চতায় হয়, যার কারণে দেখতে মনে হয় অনেকগুলো স্তর। তো এই জন্য এটাকে নকল স্ট্র্যাটিফাইড বলা হয়। মানে তার প্রকৃতপক্ষে তার স্তর কিন্তু একটা, তবে এখানে উচ্চতা বিভিন্ন স্তরগুলার, যার কারণে দেখতে মনে হয় যে এগুলা বিভিন্ন স্তরে মানে স্তরীভূত টিস্যু মনে হয়। সেই জন্য এটাকে বলে সিওডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। তাহলে সাধারণ এপিথেলিয়াল টিস্যুতে আমাদের এটা দেখা যাচ্ছে এক স্তরে সজ্জিত, স্ট্র্যাটিফাইডের ক্ষেত্রে বিভিন্ন স্তরে সজ্জিত, বাট সিওডোর ক্ষেত্রে এক স্তরে সজ্জিত। দেখতে প্রকৃতপক্ষে এক স্তরে সজ্জিত, বাট দেখতে মনে হয় অনেকগুলো স্তরে। তো উদাহরণ হচ্ছে ট্রাকিয়া, আমাদের যে গলার ট্রাকিয়া, ট্রাকিয়া হচ্ছে সিডি স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর উদাহরণ। তাহলে দেখো আমরা স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যুর ক্লাসিফিকেশন পড়ছি। এপিথেলিয়াল টিস্যুকে আমরা ফার্স্ট অফ অল এদের কোষের আকৃতির উপর ডিপেন্ড করে ফার্স্টে আমরা ক্লাসিফিকেশন করছি কিসের উপর? কোষের আকৃতির উপর ডিপেন্ড করে তিন ভাগে ভাগ করলাম: স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল আবরণী টিস্যু, দেন কলামনার আবরণী টিস্যু। এরপরে প্রাণীদের ভিত্তিপদ্মার উপর কোষগুলোর সংখ্যার উপর ডিপেন্ড করে আরও তিন ভাগে ভাগ করলাম: সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, সিডি স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এখন আমরা আবরণী টিস্যুর কোষগুলো আবার কাজের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, কাজের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? সিলিয়াযুক্ত আবরণী টিস্যুগুলো কী করবে? মেরুদণ্ড প্রাণীর শ্বাসনালীর প্রাচীরে দেখা যায় সিলিয়া। সিলিয়া মানে কি? যেগুলো আমাদের এরকম প্রজেকশন থাকবে, তাই না? সিলিয়া, সিলিয়া, ঠিক আছে? সিলিয়া, এই সিলিয়াযুক্ত প্রাণীর শ্বাসনালীর প্রাচীরে দেখা যাবে। শ্বাসনালীর প্রাচীর আমাদের এই সিলিয়াযুক্ত আবরণগুলো দেখা যাবে, যাতে আমাদের এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ধুলাবালি, তারপর আমাদের যে জীবাণু, এগুলো যাতে প্রবেশ করতে না পারে। সিলিয়া এগুলোকে বাধা দেয় শ্বাসনালীর প্রাচীর শ্বাসনালীর ভিতর দিয়ে গেলে। এখানে আমাদের এখানে দেখা যাবে সিলিয়াযুক্ত। যেমন ফ্লাজেলাযুক্ত হাইড্রার এন্ডোডার্মে, হাইড্রা তোমাদের নাই, এইচএসসি গেলে হাইড্রা নিয়ে বিস্তারিত পড়বা। হাইড্রা আমরা তিনটা ডার্মিস পাবো, একটা হচ্ছে এন্ডোডার্ম, একটা হচ্ছে একটোডার্ম, একটা হচ্ছে মেসোডার্ম। হাইড্রার এন্ডোডার্মে আমরা ফ্লাজেলাযুক্ত বিভিন্ন আবরণের কোষ পাই। হাইড্রা হচ্ছে অনেকটা এমন, হাইড্রা একটা প্রাণীর নাম আর কি, হ্যাঁ? তো হাইড্রা এমন অনেকটা প্রাণীটা এমনটা। তো এখানে আমরা বিভিন্ন স্পাইক, তারপর এখানে আমাদের তার মস্তক, এগুলো পাই। এখানে তার তিনটা স্তর পাবে। হিস্টোলজিক্যালি আমরা এটাকে যদি ডিভাইড করি, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম পাই। এর এন্ডোডার্মে আমরা ফ্লাজেলাযুক্ত বিভিন্ন আবরণী পাবো। কর্ণপথযুক্ত আবরণী টিস্যু, তো হাইড্রার এন্ডোডার্মে তো পাবোই, মেরুদণ্ড প্রাণীর অন্ত্রে আমরা এগুলো দেখতে পাবো। জননাঙ্গের আবরণী টিস্যু, বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু থেকে শুক্রাণু এবং ডিম্বাণু কোষ উৎপন্ন হয়। এরা প্রজননে অংশগ্রহণ করে প্রজাতির দ্বারা অক্ষুণ্ণ রাখে। এরপরে দেখবো আমরা গ্রন্থি আবরণী টিস্যু। গ্রন্থি আবরণী টিস্যু, গ্রন্থি মানে কি? আমরা জানি বিভিন্ন রস নিঃসরণ করবে এখান থেকে। তো আবরণী টিস্যু বা আবরণী টিস্যু কোনো অঙ্গ বা নালীর ভিতরে বাইরের অংশ তৈরি করে থাকে। আবার এই টিস্যু রূপান্তরিত হয়ে করণ, রক্ষণ, শোষণ, ব্যাপন, পরিবহন এইসব কাজে অংশ নেয়। তো আবরণী টিস্যু রূপান্তরিত হয়ে গ্রন্থি টিস্যু এবং জনন টিস্যুতে পরিণত হয় এবং দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে থাকে সে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের টোটাল এপিথেলিয়াল টিস্যু সম্পর্কে বিস্তারিত আর কি, হ্যাঁ? আমরা এপিথেলিয়াল টিস্যু সম্পর্কে জানলাম। তাহলে এপিথেলিয়াল টিস্যু ক্লাসিফিকেশনটা যদি আমরা বলি, ফার্স্ট অফ অল আমরা এপিথেলিয়াল টিস্যুকে ভাগ করেছি কোষের আকৃতির উপর ডিপেন্ড করে আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। এটা হচ্ছে টিস্যুর প্রকারভেদ। আবরণী টিস্যুকে আমরা ভাগ করেছি স্কোয়ামাস আবরণী টিস্যু বা স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু, দেন কলামনার এপিথেলিয়াল টিস্যু। দেন এখানে আমরা বিভিন্ন উদাহরণ পেয়েছি। স্কোয়ামাস আবরণী টিস্যু উদাহরণ হচ্ছে বিকে বোমান্স ক্যাপসুল, কিউবয়েডাল আবরণী টিস্যু উদাহরণ হচ্ছে বিকে সংগ্রাহক নালিকা বা কালেক্টিং টিভিউল। দেন কলামনার আবরণী টিস্যু উদাহরণ হচ্ছে আমাদের অন্তঃপ্রাচীর। সাধারণ আবরণী টিস্যু হচ্ছে এক স্তরে থাকবে, বুকের বোমান্স ক্যাপসুল, সংগ্রাহক নালিকা, অন্তঃপ্রাচীর। আগের তিনটা যেগুলো সবগুলাই সাধারণ আবরণী টিস্যু। স্ট্র্যাটিফাইড হচ্ছে আমাদের স্কিন, প্রাণীদেহের আমাদের যে ত্বক, এটা। সিডো স্ট্র্যাটিফাইড হচ্ছে যেগুলা দেখতে হচ্ছে স্ট্র্যাটিফাইডের মতো, প্রকৃতপক্ষে তারা সাধারণ আবরণী বা এক স্তরে বিন্যস্ত। এগুলোকে আমরা উদাহরণ হিসেবে পড়ব ট্রাকিয়া। এরপর আমরা বিভিন্ন উদাহরণযুক্ত প্রকারভেদ দেখলাম। এখন আসো যে কানেকটিভ টিস্যু বা যোজক টিস্যু। কানেকটিভ টিস্যু মানে কি? যেটা আমাদের কানেক্ট করে, হ্যাঁ? যেখানে আমাদের বিভিন্ন ম্যাট্রিক্সের মাঝে অনেকগুলো কোষ থাকবে যেগুলো পরস্পরের সাথে কানেক্ট বা যোজন করবে, হ্যাঁ? যোজক টিস্যু। তো যোজক বা কানেকটিভ টিস্যু মাতৃকার পরিমাণ তুলনামূলক অনেক বেশি এবং কোষের সংখ্যা কম। তাহলে এখানে মাতৃকার সংখ্যা বলা হচ্ছে অনেক বেশি। তো গঠন এবং কাজের ভিত্তিতে আমাদের এই টিস্যুকে আবার তিন ভাগে। তাহলে ক্লাসিফিকেশন কিন্তু অনেক দেয়, অনেকগুলো প্রকারভেদ আছে, স্পেসিফিকভাবে পড়তে পড়তে মাথায় রাখতে হবে। যোজক টিস্যুকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু, একটা হচ্ছে স্কেলিটাল বা কানেকটিভ যোজক টিস্যু, আর এটা হচ্ছে তরল যোজক টিস্যু বা ফ্লুইড কানেকটিভ টিস্যু। তাহলে দেয়ার আর 3 টাইপস অফ কানেকটিভ টিস্যু: ফাইব্রাস কানেকটিভ টিস্যু, স্কেলিটাল কানেকটিভ টিস্যু, দেন ফ্লুইড কানেকটিভ টিস্যু। ওকে, ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলিটাল কানেকটিভ টিস্যু, তরল যোজক টিস্যু। এবার আসো ফাইব্রাস যোজক টিস্যু কি? তো ফাইব্রাস যোজক টিস্যু এক ধরনের যোজক টিস্যু
দেহত্বকের নিচে পেশির মধ্যে থাকবে এটা, তাহলে ফাইবার গঠন করবে যেখানে আমাদের পেশি মাসেল অনেক ফাইবার নিয়ে গঠিত হবে না, তো এখানে পেশির মধ্যে থাকবে এটা। এদের মাত্রাকে বিভিন্ন ধরনের তন্তুর আধিক্য দেখা যায়, এখানে বিভিন্ন ধরনের তন্তুর অ্যাক্টিন, মায়োসিন ইত্যাদি রকমের তন্তুর আমরা এখানে দেখব। এবার স্কেলেটাল যোজক টিস্যু, দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে স্কেলেটাল যোজক টিস্যু বলা হয়। ঠিক আছে, আমাদের যেটা স্কেলেটন গঠন করে আছে এটা হচ্ছে স্কেলেটাল যোজক টিস্যু। এই টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে এবং দেহকে নির্দিষ্ট আকৃতি দেয়, দৃঢ়তা দেয়। আমাদেরকে নির্দিষ্ট আকৃতি দিয়েছে এই স্কেলেটাল যোজক টিস্যুটা, এবং অঙ্গ সঞ্চালন চলনে সহায়তা করে। মস্তিষ্ক, মেরুরজ্জু, ফুসফুস, হৃৎপিণ্ড এরকম দেহের নরম এবং নাজুক অঙ্গগুলিকে রক্ষা করে। বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপন্ন করে এবং ঐচ্ছিক পেশিগুলো সংযুক্তির ব্যবস্থা করে। ঐচ্ছিক পেশি আমরা জানি মাসেল আমাদের হাড্ডির সাথে, হাড্ডি আর কিগুলো স্কেলেটাল যোজক টিস্যু কোনগুলো, হাড় তা এখানে আমরা জানি হাড়, তারপর তোমার অস্থি, তরুণ অস্থি এগুলো আছে সব, তাই না? আচ্ছা, তো এখানে আমাদের ওই যে ঐচ্ছিক হাড্ডির সাথে আমাদের যে মাংস পেশিগুলো যুক্ত করার সংযুক্ত ব্যবস্থা করে তারা। দেন স্কেলেটাল যোজক টিস্যু দু ধরনের হয়, একটা হচ্ছে কোমলাস্থি বা কার্টিলেজ, একটা হচ্ছে অস্থি। কোমলাস্থি বা কার্টিলেজ, কোমলাস্থি এক ধরনের নমনীয় স্কেলেটাল যোজক টিস্যু, ঠিক আছে, আমরা যেটা কুরকুর জাড্ডি বলি। তো কোমলাস্থি হচ্ছে কার্টিলেজ, যেটা হচ্ছে নমনীয় স্কেলেটাল যোজক টিস্যু, মানে এটা নাড়ানো যাবে, মানে এটা ইলাস্টিক। তো উদাহরণ হিসেবে বলবো যে মানুষের নাক এবং কানের পিনা, অরিকল, হ্যাঁ, অরিকল বা কর্ণছত্র, আমরা ইজিলি এটাকে নাড়াইতে পারি, তাই না? তো এটা হচ্ছে আমাদের কানের পিনা বা এটা ইলাস্টিক। দেন মানুষের নাকের উপরের অংশ, কিছু অংশ আমাদের অস্থি, বাট সামনের যে কিছু অংশ আমাদের এটা হচ্ছে কোমলাস্থি বা কার্টিলেজ নির্মিত। এরপর আসো অস্থি বা বোন হচ্ছে বিশেষ ধরনের দৃঢ়, ভঙ্গুর এবং অনমনীয়। তাহলে এটা ছিল নমনীয় বা ইলাস্টিক, বাট অস্থি হচ্ছে অনমনীয়, ঠিক আছে। এটা হচ্ছে ভঙ্গুর, ভেঙে যাওয়ার মতো। এবং স্কেলেটাল কানেক্টিভ টিস্যু, এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে অস্থি দৃঢ়তা প্রদান করে। তাহলে এখানে আমরা দেখব যে ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হতে, ঠিক আছে। এরপর আসো তরল যোজক টিস্যু বা ফ্লুইড কানেকটিভ টিস্যু। তো তরল টিস্যুর মাতৃকা তরল হয়, তাহলে তরল টিস্যুর মাতৃকা তরল হবে, যেমন আমাদের রক্ত বা ব্লাড। তরল যোজক টিস্যুর একটা উদাহরণ কি, ব্লাড। তো মাতৃকায় বিভিন্ন ধরনের বর্জ্যপদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। এই টিস্যুর প্রধান কাজ দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা। আমরা জানি ব্লাড আমাদের বিভিন্ন দ্রব্যাদি পরিবহন, অক্সিজেন পরিবহন, কারণ রয়েছে পরিবহন হরমোন, এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, এগুলাই হচ্ছে এর কাজ। রোগ প্রতিরোধ করা, আমরা জানি আমাদের যে ডব্লিউবিসি এটা কী করে, রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে। দেন প্লেটলেট বা অনুচ্ছকটিকা, এটা রক্ত জমাতে সাহায্য করে, তাহলে এই কাজগুলো হবে এর মূলত, তাহলে এখানে বিশেষ ভূমিকা পালন করে। দেন রক্ত যোজক টিস্যু দুই ধরনের হয়, একটা হচ্ছে রক্ত এবং লসিকা। তাহলে তরল যোজক টিস্যু দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে রক্ত হইতে পারে, একটা হচ্ছে লসিকাও হইতে পারে, লিম্ফ, রক্ত এবং লিম্ফ। তাহলে আমরা শুরুতে এখানে ফার্স্ট অফ রক্ত নিয়ে যদি পড়ি, রক্ত এক ধরনের ক্ষারীয়। রক্ত কেমন, রক্ত হচ্ছে ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত। তাহলে অজৈব লবণ থাকবে রক্তে, কি লবণ থাকবে, রক্তে অজৈব লবণ থাকবে। অজৈব লবণের থাকার জন্য এ রক্তের যে স্বাদ এটা হবে ঈষৎ লবণাক্ত, মানে হালকা লবণাক্ত। এবং এটা হচ্ছে ক্ষারীয়, কারণ এর পিএইচ হলো 7.35 থেকে 7.45, অন অ্যাভারেজ 7.40। আমরা জানি 7-এর চেয়ে বেশি হলেই এটাকে আমরা ক্ষারীয় বলি। তাহলে রক্ত ক্ষারীয়, এটা হচ্ছে ঈষৎ লবণাক্ত, কারণ অজৈব লবণ থাকবে এবং লাল বর্ণর। এখানে হিমোগ্লোবিন থাকবে, আরবিসিতে হিমোগ্লোবিন থাকবে, তাই এটা হবে লাল বর্ণ, তরল যোজক টিস্যু। দেন ধমনী, শিরা এবং কৌশিক নালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়ে রক্ত অভ্যন্তরীণ পরিমাণ অংশ নেয়। আমরা জানি আমাদের যে ব্লাড সিস্টেম, সিভিএস কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। বদ্ধ রক্ত সংবহন তন্ত্র মানে এই ক্ষেত্রে আমাদের রক্তটা ব্লাড ভেসেলের ভিতরে আবদ্ধ থাকবে, কোনো ওপেন কোনো আমাদের ভ্যাকিউল থাকবে না যে এখানে উন্মুক্ত অবস্থায় থাকবে রক্তগুলা। আমাদের রক্ত, মেরুদণ্ডী প্রাণীদের রক্তগুলো হচ্ছে বদ্ধ রক্ত সংবহন দেখা যাবে, বিভিন্ন ধমনী, শিরা, কৌশিক নালীর ভিতরে এগুলো আবদ্ধ থাকবে। তাহলে ধমনী, শিরা, কৌশিক নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রক্ত অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়। দেন উষ্ণ রক্তবাহী প্রাণীদের দেহে রক্ত তাপমাত্রা ভারসাম্য রক্ষা করে। আমরা যে এন্ডোথার্মিক আছি, আমরা মানুষ এন্ডোথার্মিক, মানে আমরা উষ্ণ রক্তবাহী প্রাণীর মধ্যে আমাদের রক্তটা টেম্পারেচার, তাপমাত্রা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং রক্তের উপাদান হচ্ছে দুটা, একটা হচ্ছে রক্তরস 55%, একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে 50%, একটা হচ্ছে রক্তকণিকা যেটা হচ্ছে 45%। তাহলে প্লাজমা এবং ব্লাড কর্পাসেল, আমরা রক্তের দুটো উপাদান পাবো, একটা হচ্ছে প্লাজমা, একটা হচ্ছে ব্লাড কর্পাসেল। রক্তরস হচ্ছে 55%, রক্তকণিকা হচ্ছে 45%। রক্তরস হচ্ছে রক্তের তরল অংশ, এর
রং ঈষৎ হলুদে ভাব, তাহলে রক্তরস হচ্ছে রক্তের তরল অংশ, হ্যাঁ রক্তরস হচ্ছে রক্তের তরল অংশ এবং এটা রং হচ্ছে ঈষৎ হলুদে ভাব এবং প্রায় 91 থেকে 92% পানি থাকে। খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা। রক্তরসে পানির পরিমাণ কত? 91 থেকে 92% এবং 8 থেকে 9% এখানে জৈব পদার্থ থাকবে। মূলত কঠিন পদার্থগুলো হচ্ছে জৈব পদার্থ, ঠিক আছে। তো রক্তরসের মধ্যে 91 থেকে 92% হচ্ছে পানি এবং 8 থেকে 9% হচ্ছে জৈব এবং অজৈব পদার্থ। এবং এইসব রক্তরসের বিভিন্ন ধরনের প্রোটিন এবং অজৈব বর্জ্য পদার্থ থাকে, ঠিক আছে। তাহলে এর মাঝে আমরা বিভিন্ন ধরনের প্রোটিন এবং বর্জ্য পদার্থ পাবো। ওকে, ওকে। তো এর পরবর্তী অংশটা দেখো, রক্তরস গেল, তাই না? রক্তরস আমরা পাইলাম, এখানে প্রোটিন এবং বর্জ্য পদার্থ থাকবে। প্রোটিন কী কী থাকবে? রক্তরসে যে প্রোটিনগুলো পাবা এগুলোকে বলা হচ্ছে আমাদের এখানে যে প্রোটিনগুলো পাবা GPA5 দিয়ে মনে রাখতে পারো, GPA5 যদি এখানে না আসলে মনে রাখার দরকার নেই। গ্লোবুলিন, প্রথম মিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। গ্লোবুলিন, প্রথম মিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। এবং বর্জ্য পদার্থ আমরা কী কী পাচ্ছি? বর্জ্য পদার্থ এখানে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এগুলো পাবো। আচ্ছা, রক্তকণিকা 3 ধরনের হয়। রক্তকণিকা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা এরাথ্রোসাইট বা RBC বা রেড ব্লাড কর্পাসেল, এবং শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট বা হোয়াইট ব্লাড কর্পাসেল বা WBC, অনুচক্রিয়া বা থ্রম্বোসাইট বা ব্লাড প্লেটলেট। লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন নামক একটা লৌহ জাতীয় যৌগ থাকে যেটাকে আমরা বলি হিমোগ্লোবিন, হ্যাঁ হিমোগ্লোবিন। হিম অংশটা হচ্ছে আমাদের লৌহ জাতীয় বা আয়রন জাতীয় যৌগ এবং গ্লোবিন হচ্ছে মূলত প্রোটিন। এবং যার জন্য রক্ত লাল হয় হিমের জন্যই মূলত। এখানে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করা, হুইচ ইজ এন আমাদের এটা একটা হচ্ছে তোমার এটা ইরিভার্সিবল একটা যৌগ, হ্যাঁ ইরিভার্সিবল একটা যৌগ, যার কারণে এটা আমাদের আবার পরবর্তীতে অক্সিজেন সাপ্লাই দিয়ে আবার সে হিমোগ্লোবিন ফর্ম করতে পারে। তো শরীরের বিভিন্ন স্থানে অক্সিজেন পরিবহন করার কাজ এবং শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে প্রকৃতিগত আত্মরক্ষা অংশ নেয়। আমাদের যে ইমিউন সিস্টেমে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডব্লিউবিসির আমরা প্রকারভেদ তো জানবো। শ্বেত দানাদার, দানাদার মাঝে আমরা যে নিউট্রোফিল, ইসোনোফিল, ব্যাসোফিল এগুলোর পর থেকে আমাদের দেখা যায় যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সক্ষম। এক গ্রানুলোসাইট যে মনোসাইট, লিম্ফোসাইট পাবে, এই লিম্ফোসাইটটা কিন্তু আমাদের তোমার এটা যে অ্যান্টিবডি ফর্ম করে, অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্ম করে, তাছাড়া আমাদের মেমোরি সেল ফর্ম করে তারা, ঠিক আছে। এগুলোর কাজ এই শ্বেত রক্তকণিকাই করে থাকে। তো বেশ কয়েক ধরনের শ্বেত রক্তকণিকা দেখতে পাবো আমরা। অনুচক্রিকা রক্ত জমাটবাতে সহায়তা করে, আমাদের যে ব্লাড ক্লটিং এগুলো নিয়ে এগুলো আমাদের করতে সাহায্য করে আমাদের এই অনুচক্রিকাটা। তো এগুলো আমাদের ষষ্ঠাদের আলোচনা আছে। এবার রক্ত নিতে পড়া হলে এবার লসিকা কি? লসিকা হচ্ছে আমাদের টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে, মানে এটা হচ্ছে আমাদের একটা সেল, হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা সেল, এটা হচ্ছে আমাদের একটা সেল, এটা হচ্ছে আমাদের একটা সেল। খেয়াল করো, আমরা জানি প্রত্যেকটা সেলে আমাদের আর্টারি ঢুকবে, আর্টারিউল অংশটা ঢুকবে। আর্টারিউল ঢুকে এই জায়গায় অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে বা রক্ত এখানে ব্লাড যাবে, এখানে কি যাবে? রক্ত যাবে আর্টারির মাধ্যমে। এখানে আমাদের ক্যাপিলারি ফর্ম করবে, জালের মতো একটা ক্যাপিলারি ফর্ম করবে, এগুলো হচ্ছে ক্যাপিলারি। এই ক্যাপিলারির মাধ্যমে আলটিমেটলি অক্সিজেনটা পৌঁছায় দিবে, খাদ্যদ্রব্যগুলো পৌঁছায় দেবে, কার্বন ডাইঅক্সাইড এখান থেকে নিয়ে নিবে। এবং এখানে আমাদের বেইন সৃষ্টি হবে, ভেনিউলের মাধ্যমে আলটিমেটলি আমাদের বেইন সৃষ্টি, এটা আবার বেরিয়ে যাবে এবং এটা কার্বন ডাইঅক্সাইড রক্ত নিয়ে বেরিয়ে যাবে। তাহলে দেখো, ঢুকেছিল আর্টারিউল, ক্যাপিলারি ফর্ম করলো, আর্টারি বেইন হিসেবে বেরিয়ে গেল, অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে ঢুকলো, অক্সিজেন রক্ত দিয়ে কার্বন ডাইঅক্সাইড নিয়ে বেরিয়ে গেল সে। এখন এখানে একটা কাজ হবে, সেটা হচ্ছে এখানে রক্তর আমরা জানি দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রক্তর রস, একটা হচ্ছে রক্তকণিকা। রক্তের দুটো অংশ থাকে, একটা হচ্ছে রক্তর রস, একটা হচ্ছে রক্তকণিকা। এই জায়গায় যখন আমাদের সেলের ভিতরে ক্যাপিলারিতে ঢুকবে, এটা হচ্ছে লসিকা, কৈশিক জালিকা আর কি, ক্যাপিলারি বাংলা হচ্ছে কৈশিক জালিকা। এই কৈশিক জালিকা যখন ঢুকবে, এই কৈশিক জালিকার মাধ্যমে 10% রক্তরস বাইরে বেরিয়ে যাবে, 10% রক্তরস বাইরে বেরিয়ে যাবে। বেরিয়ে কোথায় যাবে? খেয়াল করো, আমরা জানি এটা যদি একটা সেল হয়, 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 এখানে যদি আমাদের ক্যাপিলারিতে ঢুকে, এখানে যদি আর্টারি হয়, এটা যেখানে যদি ক্যাপিলারিতে ঢুকে, এখানে যদি আমাদের বেইনটা বেরিয়ে যায়, তাহলে এই জায়গায় আমাদের এটা যদি একটা সেল হয়, এটা যদি একটা সেল হয়, তাহলে এখান থেকে আমাদের ক্যাপিলারির মাধ্যমে কি হবে? 10% রক্তরস বাইরে বেরিয়ে যাবে। রক্তের যে রক্তরস অংশটা আছে এটা 10% বেরিয়ে যাবে, 10% বেরিয়ে যাবে, ঠিক আছে। এই 10% বেরিয়ে যাবে, 10% বেরিয়ে এই জায়গায় জমা হবে। দেখো, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, তার মানে ইন্টারসেলুলার স্পেস। এই জায়গায় কী বলা হচ্ছে? ইন্টারসেলুলার বা ইন্টারস্টিশিয়াল স্পেস বলা হচ্ছে, ঠিক আছে। এটা কি বলা হয়? ইন্টারস্টিশিয়াল স্পেস, ইন্টারস্টিশিয়াল
স্পেস, ইন্টারস্টিশিয়াল স্পেসে জমা হবে। এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল মানে সেলের মাঝে যে স্পেস, অনেকগুলো সেলের মাঝে যে ফাঁকা স্থান, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এগুলোর মাঝে যে ফাঁকা স্থান এটাকে বলে ইন্টারস্টিশিয়াল স্পেস। এই ইন্টারস্টিশিয়াল স্পেস আলটিমেটলি এসে জমা হবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আমাদের পরবর্তীতে এইটা আমাদের লিম্ফ পরিণত করে, লিম্ফ বা যেটা বাংলা হচ্ছে লসিকা, পরবর্তীতে লিম্ফ পরিণত হয় এবং এই লিম্ফ তৈরির প্রক্রিয়াটাকে বলা হচ্ছে লিম্ফোজেনেসিস। লিম্ফ তৈরির প্রক্রিয়াটাকে কী বলা হচ্ছে? লিম্ফোজেনেসিস। তাহলে আমাদের যখন এখানে কোষিক জালিকা থেকে 10% রক্তরস এখানে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে আলটিমেটলি এখান থেকে আমাদের লিম্ফ তৈরি হয় এবং লসিকাটা আলটিমেটলি আমাদের আবার নতুনভাবে লসিকা নালী থাকবে, লসিকা গ্রন্থি থাকবে, লসিকা নালী লসিকা গ্রন্থির মাধ্যমে সারা দেহে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আলাদা একটা সার্কুলেশন ফর্ম করবে সে। তো এটা মূলত আমাদের যে রক্তের গুরুত্বপূর্ণ প্রোটিন এগুলো পুনরুদ্ধার করতে সাহায্য করে। যদি এই প্রক্রিয়াটা না হতো তাহলে একজন মানুষ 24 ঘন্টার মাঝে মারা যাবে। যদি এই লসিকা লিম্ফোজেনেসিস প্রক্রিয়াটা না ঘটে তাহলে 24 ঘন্টার মাধ্যমে এইভাবে যদি পুরো রক্তে প্রোটিনের পুনরুদ্ধারটা না হয় 24 ঘন্টার ভিতরে একজন মানুষ মারা যাবে, ঠিক আছে। তো আসো এখানে যে মধ্যবর্তী ফাঁকা স্থান মানে ইন্টারসেলুলার স্পেস, যে জলীয় পদার্থ জমা থাকে তাকে লসিকা বলা। এখানে এত বিস্তারিত বলা হয় নাই, বলা হচ্ছে যে 10% আমরা যে পড়বো এইচএসসিতে এগুলো 10% জমা হবে, মূলত লসিকা বলা হচ্ছে। মূলত এগুলো ছোটো নালীর মাধ্যমে সংগৃহীত হয়ে একটা আলাদা নালিকা তন্ত্র গঠন করে যাকে লসিকা তন্ত্র বলা হয়। এগুলো একটা নালীর মাধ্যমে একটা লসিকা তন্ত্র বা লিম্ফেটিক সিস্টেম গঠন করবে, ঠিক আছে। এবং লসিকা ঈষৎ ক্ষারীয়, এটা হচ্ছে স্বচ্ছ হলুদ বর্ণের। এটা কেমন? ঈষৎ ক্ষারীয়, এটা হচ্ছে স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ, ওকে। এবং এর মধ্যে কিছু রোগ প্রতিরোধকারী কোষ থাকে, মনে রাখবা। লসিকাতে আমাদের লিম্ফেটিক টিস্যু সেল থাকবে, লসিকাতে লিম্ফেটিক টিস্যু সেল তো সবচেয়ে বেশি পাবো লিম্ফোসাইট, সবচেয়ে বেশি পাবো কি? লিম্ফোসাইট পাবো। এই লিম্ফোসাইটটা আমাদের বি কোষ ফর্ম করে, লসিকাটা আমাদের টি কোষ ফর্ম করে। লিম্ফোসাইটটা, বি কোষ হচ্ছে আমাদের অ্যান্টিবডি তৈরি করতে সহায়তা করে, টি কোষ হচ্ছে সেল মেডিয়েটিভ ইমিউন সিস্টেম ডেভেলপমেন্টে সাহায্য করে, বি কোষটা আমাদের মেমোরি সেল ফর্ম করে। মেমোরি সেল মানে তোমার দেহে একটা জীবাণু আসলো, ওই জীবাণুটা পরবর্তীতে যদি কোনো কারণে আবার তোমার দেহে আসে তাহলে ওটার জন্য মেমোরি সেল ফর্ম করে। মানে তোমার বডি এটা মনে রাখবে যে এই জীবাণুটা আমার দেহে আগে একবার আসছিল, এই বি সেল এগুলোকে মনে রাখবে, এটা হচ্ছে মেমোরি সেল বলা হয়। মেমোরি সেলটা মনে রাখবে এবং পরবর্তীতে যদি একই জীবাণু আবার তোমার দেহে আক্রমণ করে ওই দিনে ইনস্ট্যান্ট, খুবই স্বল্প সময়ের মাঝে এই বি সেলটা সেগুলোর বিরুদ্ধে কাজ করবে এবং অ্যান্টিবডি দিয়ে এগুলোকে মেরে ফেলবে। তুমি টেরও পাবা না যে তোমার দেহে জীবাণু আক্রমণ করছে। এই লসিকা তন্ত্রের মাধ্যমে লিম্ফোসাইটগুলো কিন্তু আমাদের এই কাজগুলো করে থাকে এবং সামগ্রিকভাবে এই কোষগুলোকে আমরা লসিকা কোষ বলে থাকি আর কি, হ্যাঁ। এবার আসো পেশিকোষ বা মাস্কুলার টিস্যু, পেশিকোষ বা মাস্কুলার টিস্যু। তাহলে আমরা তৃতীয় যে প্রকারভেদ, তাহলে আমরা পড়লাম হচ্ছে তোমার যোজক টিস্যু, দেন এখন পড়বো মাসেল টিস্যু। তো ভ্রূণের মেসোডাম থেকে তৈরি সংকোচন এবং প্রসারণকারী এক ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলা হয়। তাহলে এটা কোথ থেকে তৈরি হয়? ভ্রূণের কোন স্তর থেকে তৈরি? আমরা জানি ভ্রূণের 3টা স্তর, একটা হচ্ছে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এই পেশি টিস্যু তৈরি হবে ভ্রূণের মেসোডার্ম থেকে। পেশি টিস্যু ফর্মেশন হবে কোথা থেকে? ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হবে। এটা সংকোচন প্রসারণকারী বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। এদের মাতৃকা প্রায় অনুপস্থিত, মানে এখানে মাতৃকা বা ম্যাট্রিক্সটা প্রায় অনুপস্থিত থাকবে। এবং পেশিকোষগুলো কেমন? পেশিকোষগুলো সরু হবে, লম্বা হবে, তন্তুময়, ঠিক আছে। এবং এইসব তন্তুতে আড়াআড়ি ডোরাকাটা থাকতে পারে, যেগুলোকে ডোরাকাটা পেশি বা স্ট্রেটেড মাসল বলা হয়। এগুলোকে আমরা এরকম আড়াআড়ি বা ডোরাকাটা এরকম অংশ দেখতে পাবো, অংশ এরকম দেখতে পাবো, এগুলোকে স্ট্রেটেড মাসল বলা হয়। ডোরাবিহীন থাকলে তাকে মসৃণ পেশি বা স্মুথ মাসল বলা। তাহলে যদি ডোরাকাটা থাকে, এরকম ডোরাকাটা থাকে, তাহলে আমরা তাকে বলবো স্ট্রেটেড বা ডোরাকাটা পেশি। যদি ডোরাবিহীন থাকে তাকে বলবো স্মুথ মাসল। পেশিকোষ সংকোচন এবং প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন এবং এদের অভ্যন্তরীণ পরিবহন ঘটায়। এই জায়গায় খেয়াল করো, ঐচ্ছিক পেশি আমাদের 3 প্রকার ঐচ্ছিক পেশিতে ভাগ করবো আমরা টোটাল মাসেল টিস্যুকে। এটা হচ্ছে ঐচ্ছিক পেশি, এটা হচ্ছে ঐচ্ছিক বা ভলান্টারি পেশি, এটাকে কি ভলান্টারি মাসেল বলা হয়, মানে আমাদের ইচ্ছাধীন অনুযায়ী এগুলো নড়াচড়া আমরা করতে পারবো। আর এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, ইনভলান্টারি মাসেল, এটা আমাদের ইচ্ছাধীন অনুযায়ী নড়াচড়া করবে না। এবং এটা হচ্ছে হৃৎপেশি বা কার্ডিয়াক মাসেল। এই কার্ডিয়াক মাসেল আমাদের স্পেসিফিক্যালি হৃৎপিণ্ডের জন্যই এটা আমাদের রিজার্ভ। তো হৃৎপেশিতে আমরা এখানে দেখো এটা হচ্ছে স্ট্রেটেড, হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রেটেড। এখানে আমরা ডোরাকাটা দেখতে পাচ্ছি, তাই না? এটা হচ্ছে তাহলে অমসৃণ। এটা কেমন? এটা হচ্ছে অমসৃণ হবে। এটা কেমন হবে? এটা অমসৃণ হবে। চিত্র দেখে মনে রাখা হচ্ছে সহজ, এটা হবে অমসৃণ, ঠিক আছে, স্ট্রেটেড। দেন এখানে নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, দেন এখানে মায়োফাইব্রিল। এগুলো কি? মায়োফাইব্রিল। এখানে সার্কুলেমা গঠন করবে, আবরণ। হৃৎপেশির যে আবরণ তাকে বলা হচ্ছে সার্কুলেমা। হৃৎপেশির যে আবরণ তাকে বলা হচ্ছে সার্কুলেমা। অনিচ্ছিক পেশিতে আমরা মায়োফাইব্রিল দেখতে পাবো, সার্কুলেমাও দেখতে পাবো, তবে এখানে কোনো স্ট্রেটেড কোনো লাইন দেখতে পাবো না, হ্যাঁ। এই জন্য এটা হচ্ছে মসৃণ। এটা কেমন? এটা হচ্ছে মসৃণ, ঠিক আছে, এটা হচ্ছে স্মুথ বা মসৃণ। দেন হৃৎপেশিতে দেখো এটা এরকম একটা আমরা ডিস্ক দেখতে পাচ্ছি না, এরকম একটা আমরা লাইন দেখতে পাচ্ছি। দেন এখানে আমরা নিউক্লিয়াস দেখতে পাবো, এখানে আমরা সার্কুলেমা দেখতে পাবো, মায়োফাইব্রিল দেখতে পাবো। তবে এখানে স্পেশাল একটা ফিচার দেখতে পাবো, সেটা হচ্ছে ইন্টারকালেক্টেড ডিস্ক, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাইন এই জায়গার। ইন্টারকালেক্টেড ডিস্ক দেখতে পাওয়া যায় কোন জায়গায়? হৃৎপেশিতে বা কার্ডিয়াক মাসল আমরা ইন্টারকালেক্টেড ডিস্ক দেখতে পাবো। হৃৎপেশিতে আমরা ইন্টারকালেক্টেড ডিস্ক দেখতে পাবো, হৃৎপেশিতে আমরা ইন্টারকালেক্টেড ডিস্ক দেখতে পাবো, মনে রাখবা। এখন
এগুলো একটু বিস্তারিত পড়ো। তাহলে আমরা পেশি টিস্যুর অবস্থান, গঠন, কাজের ভিত্তিতে 3 প্রকার ভাগ করতে পারি। একটা হচ্ছে ঐচ্ছিক মাসল বা ভলান্টারি মাসল, অনৈচ্ছিক বা ইনভলান্টারি হৃৎপেশি বা কার্ডিয়াক মাসল। তাহলে ঐচ্ছিক পেশি মানে হচ্ছে ডোরাকাটা পেশি। খেয়াল করো, ঐচ্ছিক পেশিটা ডোরাকাটা না, এই যে এখানে ডোরাকাটা আছে। তাহলে ঐচ্ছিক পেশি হচ্ছে ডোরাকাটা পেশি এবং স্ট্রেটেড মাসেল। এই পেশি প্রাণীর ইচ্ছাধীন অনুযায়ী সংকুচিত হয় বা প্রসারিত হয়। তাহলে এটা প্রাণীর ইচ্ছাধীন অনুযায়ী সংকুচিত এবং প্রসারিত হবে। প্রাণীর ইচ্ছাধীন অনুযায়ী সংকুচিত প্রসারিত হবে। ঐচ্ছিক পেশির কোষগুলা নলাকার হয়, শাখাবিহীন হয়, আড়াআড়ি ডোরাযুক্ত হয়। দেখো আড়াআড়ি ডোরাযুক্ত, কিন্তু এদের সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে। খেয়াল করে এখানে কিন্তু একাধিক নিউক্লিয়াস, যে প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ এখান থেকে। এদের একাধিক নিউক্লিয়াস থাকে। তাহলে একাধিক নিউক্লিয়াস পাবো কার? ঐচ্ছিক পেশির একাধিক নিউক্লিয়াস পাবো। এই পেশি দ্রুত সংকুচিত এবং প্রসারণে হতে পারে। ঐচ্ছিক পেশি অস্থিতন্ত্রের সংলগ্ন থাকে, এদেরকে কঙ্কাল পেশিও বলা হয়। তাহলে ঐচ্ছিক পেশি আমাদের অস্থিতন্ত্র, এখানে অস্থির সাথে বোনের সাথে সে যুক্ত থাকে। মানুষের হাতের পেশি, পায়ের পেশি। হাতের পেশি আমরা জানি ট্রাইসেপস আছে, বাইসেপস আছে, তাই না? পায়ের পেশি আমাদের সার্টুরিয়াস, তারপর অনেকগুলো আমরা দেখতে পাবো। দেন অনৈচ্ছিক পেশি বা ইনভলান্টারি মাসেল বা মসৃণ পেশি বা স্মুথ মাসেল। তাহলে এটা স্মুথ কেন বা মসৃণ কেন? কারণ এখানে কোনো স্ট্রেটেড লাইন নাই, এখানে ফাইব্রাসগুলো খুবই এখানে আড়াআড়িভাবে যুক্ত নাই। ওকে, তো এখানে এগুলো প্রাণীর স্বাধীন অনুযায়ী না, এই পেশি কোষগুলো মাকু আকৃতির হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এরকম মাকু আকৃতির। দেন এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না, এই জন্য এই পেশিকে মসৃণ পেশি বলা হয়। মেরুদণ্ডের প্রাণীদের রক্তনালী, আমাদের যে রক্তনালী, ব্লাড ভেসেল, পুষ্টিক নালী, এগুলো অনৈচ্ছিক পেশি থাকে। তাহলে আমাদের যে অনৈচ্ছিক পেশি কোনগুলো? রক্তনালী, পুষ্টিনালী, এগুলো। অনৈচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরে অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়। এগুলোর কাজ কি? দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, যেমন খাদ্য হজম প্রক্রিয়া, অন্ত্রের ক্রমসংকোচন, আমার যে পেরিস্টালসিস হয়, পেরিস্টালসিসের মতো গুরুত্বপূর্ণ কাজ অনৈচ্ছিক পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পেশি মেরুদণ্ডের প্রাণীর হৃৎপিণ্ডের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। তাহলে আমাদের যে হৃৎপিণ্ডের জন্য বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশির নামই হচ্ছে কার্ডিয়াক পেশি। তাহলে এটা কাজে কেমন? এটা কিন্তু অনৈচ্ছিক পেশির মতো, দেখতে কেমন? ঐচ্ছিক পেশির মতো। খেয়াল করো, এটা স্ট্রেটেড না দেখতে, এখানে আমাদের তোমার ডোরা কাটা আছে, এটা ডোরা কাটা আছে, তাই না? তার মানে এটা দেখতে কিন্তু ঐচ্ছিক পেশির মতো, দেখতে কিন্তু ঐচ্ছিক পেশির মতো, দেখতে ঐচ্ছিক পেশির মতো, দেখতে কিন্তু ঐচ্ছিক, তবে কাজে কি? এটা কি আমাদের প্রাণীর ইচ্ছাধীন অনুযায়ী এটা নড়াচড়া করে? প্রাণীর ইচ্ছাধীন অনুযায়ী এটা কি কাজ করে? না, এটা হচ্ছে দেখতে কিন্তু অনৈচ্ছিক পেশির মতো, দেখতে আমাদের কাজে হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। তাহলে এটা কাজে কিন্তু অনৈচ্ছিক পেশির মতো, দেখতে কিন্তু ঐচ্ছিক পেশির মতো। তাহলে এটা দেখতে স্ট্রেটেড মানে ডোরাকাটা থাকে, তার মানে এটা দেখতে ঐচ্ছিক পেশির মতো, কাজে মানে এটা হচ্ছে ফাংশনালি এটা অনৈচ্ছিক পেশির মতো, কারণ এটা আমাদের ইচ্ছাধীন অনুযায়ী নড়াচড়া করতে পারি না আমরা, ঠিক আছে? তো এটাই বলা হচ্ছে এখানে এই টিস্যুর কোষগুলো, এটা বিশ্বের জন্য অনৈচ্ছিক পেশি, কিন্তু এটা কিন্তু অনৈচ্ছিক পেশি, কারণ ইচ্ছাধীন অনুযায়ী নড়াচড়া হয় না, এবং টিস্যু দেখতে কিন্তু আবার ঐচ্ছিক পেশির মতো, শাখান্বিত, আড়াআড়ি দাগযুক্ত শাখা পাবো। এই কোষগুলোর মাঝে ইন্টারকালেক্টেড ডিস্ক থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এখানে কি থাকবে? ইন্টারকালেক্টেড ডিস্ক থাকবে। এদের সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন অনুযায়ী না, কারণ এরা অনৈচ্ছিক। অর্থাৎ কার্ডিয়াক পেশি গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ কিন্তু আবার অনৈচ্ছিক পেশির মতো। গঠন ঐচ্ছিক পেশি, বাট কাজ অনৈচ্ছিক পেশির মতো। এই জন্য এটাকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশিও বলা হয়। কার্ডিয়াক পেশির কোষগুলো শাখার মাঝে পরস্পর যুক্ত থাকে। হৃৎপিণ্ডের সব কার্ডিয়াক পেশি সমন্বিতভাবে সংকুচিত এবং প্রসারিত হয়, এবং মানব ভ্রূণ সৃষ্টির একটি বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশি একটা নির্দিষ্ট গতিতে সংকুচিত প্রসারিত হয়ে দেহের মধ্যে রক্ত চলাচল সচল রাখে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক পেশির কাজ। ওকে, নেক্সট দিন আমরা স্নায়ু টিস্যু বা নার্ভাস টিস্যুটা সম্পূর্ণ পড়বো। এটা মূলত বেশ ভালো পড়াশোনা আছে। আমরা নিউরন সম্পর্কে পড়ব, গণতন্ত্র সম্পর্কে পড়বো, দেহরক্ষণতন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র, আরও কিছু পড়াশোনা আছে। এরপর আমাদের ওদেরটা শেষ হয়ে যাবে আগামীকাল ইনশাল্লাহ। আগামীকালে ক্লাস হবে, আগামীকালে আমাদের ওদেরটা শেষ হবে ইনশাল্লাহ। তোমরা এতটুকু পর্যন্ত বেশ ভালোভাবেই পড়ে আসবে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা অলমোস্ট শেষ। এই স্নায়ু টিস্যু ছাড়া আমরা গুরুত্বপূর্ণ অংশটা অলরেডি পার হয়ে আসছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল আমাদের ওই জায়গাগুলোতে, যেখানে আমরা যে বিভিন্ন প্রকার উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম। এই অংশগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায়ের জন্য। তো ভালোভাবে পড়বে, একটু বারবার রিভিশন দাও, তাইলে হচ্ছে এই অধ্যায়গুলো আয়ত্তে আসবে। তাছাড়া খুব টাফ এই অধ্যায়গুলো এভাবে শেষ করাটা। ওকে।